ডিয়ার স্টুডেন্ট, এমএসসির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি আজিজ স্যার। আজকে তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকের নামটা বলার আগে আমি তোমাদের বলি, এই টপিকটা আসলে খুবই সহজ, খুব সহজে অ্যান্সার করা যায়। আর এই টপিকটা যতটাই সহজ আমরা ততটাই বেশি ভুল করি। আর আমি কেন জানি দেখছি যে এই টপিকটা কেন জানি সবাই দেখলেই ইগনোর করে, অ্যান্সার না করে চলে আসে। কতটা সহজে এটা অ্যান্সার করা যায় আজকে আমরা সেটাই দেখব, যে কত সহজে এই টপিকটা অ্যান্সার করা যায়, আমরা কত সহজে এটাকে অ্যান্সার করে 10টা মার্কস পেতে পারি। তো 10 মার্কস ঘর জন্য আমরা বলতে পারি, এই সি ডি এর জন্য আমরা 7 মার্কস, অ্যাটলিস্ট 7টা মার্কস। হয়তোবা আজকের এই ছোট্ট একটা টপিক তোমাকে এইচএসসিতে 7 মার্কস পাইতে সাহায্য করবে। তো আসো আমরা টপিকটা নিয়ে আলোচনা করি। তো আমরা মূলত আজকে এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপার মানে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায়টার একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা এটা সম্পর্কে খুব ভালোভাবে জানি, বুঝি, কিন্তু প্রশ্ন অ্যান্সার করতে পারি না। আজকে আমরা সেটাই দেখব। ওকে, আসো আজকে আমরা দেখি আসলে কিভাবে আমরা প্রশ্নে আটকাই, আমাদেরকে কিভাবে প্রশ্নে আটকাইতে পারে। আমরা কনসেপ্ট বুঝবো, দেন আমরা এই রিলেটেড কয়েকটা কোশ্চেন সলভ করব। তো আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হলো আমরা অনেক সময় কনসেপ্ট বুঝি যে আসলে এইভাবে সমাধান করতে হয়, কিন্তু ওর ভেতরটা বুঝি না আর পারি না। তার পেছনে কারণ হলো আমরা কোশ্চেন সলভ করি না। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের এই কনসেপ্ট বুঝাই দেওয়ার পাশাপাশি এই কনসেপ্ট দিয়ে আসলে কি কি প্রশ্ন আসে সেই সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করতে, যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এই ছোট্ট একটা টপিকের মধ্যে কি কি প্রশ্ন আমাদের আসতেছে, ওই সবগুলো প্রশ্ন আমি তোমাদের আজকে আলোচনা করব। তো আসো আমরা টপিকটি নিয়ে কথা বলি এখন। তো একটু খেয়াল করে দেখো, আমি বলতেছিলাম যে এই অধ্যায়টার নাম সেটা হলো নিউটনিয়ান বলবিদ্যা, অর্থাৎ এইচএসসি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 নিউটনিয়ান বলবিদ্যা। খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলো ভার্সিটি অ্যাডমিশনের কথা বলো, আর সেটা তুমি একাডেমিক প্রশ্নের কথা বলো, দুই ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যে এই প্রশ্নটা ফেস করে আসছো হয়তো অসংখ্যবার। তো আসো আমরা একটু দেখি। তো প্রথমেই একটু খেয়াল করো, আমি এখানে একটা বৃত্ত আঁকছি, সুন্দর একটা বৃত্ত এঁকে ফেলছি, সার্কেল বা বৃত্ত। তো এই বৃত্তটা নিয়ে আজকে আমরা পড়বো, শুধু একটা বৃত্ত। ওকে, এই বৃত্তের বাইরে আমরা যাব না আজকে। আচ্ছা আসো, এই বৃত্ত নিয়ে যখন আমরা আলোচনা করতেছি তখন আমরা একটা জিনিস বুঝতে পারি। দেখো খেয়াল করো, এটাকে আমি সেন্টার বলি, সেন্টার ও। এই পয়েন্টকে কেন্দ্র করে আমার কোনো একটা বস্তুকণা, এই একটা বস্তুকণা ও একটা ভ্যালোসিটিতে, একটা বেগে ঘুরতেছে। আমি বললাম সেই ভ্যালোসিটির মান হলো ভি ভ্যালোসিটিতে ঘুরতেছে। তাহলে তুমি এখন খুব ভালোভাবে একটা পয়েন্ট বলতে পারো যে প্রত্যেকটা পয়েন্টে এই ভ্যালোসিটি থাকবে, এরকম। এটাকে আমরা ঘূর্ণন গতি বলে থাকি, যে প্রত্যেকটা পয়েন্টে এই ভ্যালোসিটিটা থাকবে, এইখানে এই পয়েন্টেও থাকবে, এই পয়েন্টেও থাকবে। আর আমরা জানি এই ভ্যালোসিটির ডিরেকশন অর্থাৎ দিক থাকে হলো স্পর্শক বরাবর। তাহলে কোনো একটা পয়েন্টে যদি এরকম স্পর্শক বরাবরের দিক থাকে, তার মানে এইরকম ও ঘুরতেছে। আমরা এরকম জানি যে একটা বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন ও এইভাবে ঘুরতে থাকে, আর এর বেগটা থাকে হলো স্পর্শক বরাবর না। আচ্ছা এখন আসো আরেকটা বিষয় আমরা জানি, যে এই বস্তুকণাটার আমরা যদি বলি ভরটা হলো এম ভরের আমার বস্তুকণাটা, তাহলে এই এম ভরের বস্তুকণাটা এই ঘূর্ণনরত অবস্থায় যদি কোনো একটা কারণে এই সুতাটা ছিঁড়ে যায়, তাহলে ও ছিটকে চলে যাবে কোন দিক বরাবর? স্পর্শক বরাবর। আচ্ছা আরেকটা বিষয় আসো, ও তো সুন্দরভাবে ঘুরতেছে, তার মানে এইখানে এই সুতাটা ওকে টেনে ধরে রাখছে, একে টেনে ধরে রাখছে, আর ও ঘূর্ণন গতির কারণে বাইরের দিকে একটা বল লাভ করতেছে। সেই বলটাকে বলি আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল। তো এই বলটার আমরা যদি মান জানি, সেটা মানটা আমরা হিসাব করি, সেই মানটা হলো এম আলফা। আবার আমরা জানি আলফা ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের আমরা মান পাচ্ছি হলো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো এই সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল আর কেন্দ্রমুখী বলের মান সমান আসে। তো আমরা কেন্দ্রমুখী বলে এখন যাব না, আজকের টপিক আমাদের শুধুমাত্র এই সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ কেন্দ্রবিমুখী বল, এটা নিয়ে। তাহলে কেন্দ্রবিমুখী বল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আচ্ছা, ও বৃত্তাকার পথে সুন্দর ঘুরতে থাকবে, প্রত্যেকটা পয়েন্টে ও ঠিক সারফেস বরাবর বাইরের দিকে, মানে এই পরিধি বরাবর বাইরের দিকে ও কী লাভ করবে? একটা বল লাভ করবে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। প্রত্যেকটা পয়েন্টে ও এরকম একটা বল লাভ করবে।
mv স্কোয়ার ডিভাইডেড বাই আর। সেইমভাবে এই পয়েন্টেও লাভ করবে, প্রত্যেকটা পয়েন্টে এফ অফ সি। ওকে, আমি যদি বলি এই পয়েন্টের কথা, এই পয়েন্টেও কী করবে, ও বাইরের দিকে একটা কী লাভ করবে, বল লাভ করবে, mv স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো প্রত্যেকটা পয়েন্টেও কী লাভ করবে, একটা বল লাভ করবে। তো আমরা এইটুকু পর্যন্ত জানি। এখন আসো এই চিত্রটাকে আমি আরও একটু সুন্দরভাবে একটু গুছায় আঁকবো। আমি এটাকে মুছবো, মুছে আরেকটু সুন্দরভাবে আঁকবো। তো খেয়াল করো এইখানে, কারণ এখানে অনেক হিজিবিজি করে ফেলছি। এখন দেখো এটাকে আমি আরেকটু সুন্দরভাবে আঁকার চেষ্টা করি। দেখো তো এখানে দেখো এই বস্তু কণাটা ঘুরতেছে, আমি ধরে নিলাম এই যে আমার সেই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু। ও আমি এখন এতগুলো পয়েন্ট নিয়ে কাজ করব না, এখন আমি 3টা বা 4টা পয়েন্ট নিয়ে কাজ করব। খেয়াল করো এই সেন্টার ও এইখানে আমি বললাম বস্তুটা এই পয়েন্টে আছে। এখন আমি আর ওই বেগের দিকটা নিয়ে আর চিন্তা করতেছি না। আমি এখন এই বস্তুটার এইখানে যে ভরটা আছে, এই ভরটা কোন দিকে কাজ করে আমরা জানি, ঠিক নিচের দিকে কাজ করে। আচ্ছা, তার মানে ভরটার ভর না বলে আমরা ওজন বললে বিষয়টাকে আরও সুন্দর দেখায়। আচ্ছা, তো এই বস্তুটার ওজনটা কাজ করতেছে ঠিক কোন দিকে, নিচের দিকে। আবার একটু আগে তোমরাই বলছিলা এদিক বরাবর কি আছে, এদিক বরাবর একটা ভেলোসিটি আছে, বেগ আছে। ওকে, তাহলে এই বেগের কারণে ও বাইরের দিকে একটা কি লাভ করতেছে, যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে একটা বল লাভ করতেছে এফ অফ সি। আর এফ অফ সি এর মান তোমরা সেটাও জানো, mv স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এই পয়েন্টে এই বস্তুটাকে যদি আমি ধরে রাখতে চাই, তাহলে সুতাকে একটা টান বল দিতে হবে উপরের দিকে। সেই টান বলের মান যদি টি হয়, আমি পয়েন্টের নাম বলি, এই পয়েন্টের নাম বললাম আমি হলো এ পয়েন্ট, তাহলে টান বল এ, এই টান বল এ পয়েন্টের টান বল কত হবে তোমরাই আমাকে বলো, যে টান বল অফ এ ইকুয়াল হবে হলো কত, mg, আমি mg না লিখি এফ অফ সি লিখি, এফ অফ সি প্লাস mg। এখন আসো আমি একটা একটা করে পয়েন্ট এখানে লিখবো আর আঁকবো। একটু খেয়াল করো, আমি যদি বলি ও কোনো একটা কারণে ও এইখানে কোনো একটা পয়েন্টে চলে গেছে, এই পয়েন্টে একটু খেয়াল করো, এই পয়েন্টে যখন ও যাচ্ছে আমি এই ভেলোসিটির দিকটা আচ্ছা রেখে দেই, থাক আমি ভেলোসিটির দিকটাও রেখে দেই, ওকে পরে বুঝতে সুবিধা হবে। এখন আসো এই পয়েন্টের কথা যদি আমি চিন্তা করি, এইখানে ও একটা কোণ করে আছে, আমি বললাম থিটা কোণ করে আছে, আমি এই পয়েন্টের নাম বললাম বি পয়েন্ট। তোমরাই আমাকে বলো যে এই পয়েন্টেও ও বাইরের দিকে একটা বল লাভ করবে, যেটাকে বলবো আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বা mv স্কোয়ার ডিভাইডেড বাই আর। আবার দেখো এই পয়েন্টে বস্তুর ওজন কাজ করতেছে কোন দিকে, প্রত্যেকটা মুহূর্তে ওজন কাজ করবে কোন দিকে, ঠিক নিচের দিকে। তখন তোমরা আমাকে বলবা যে এই পয়েন্টে ওজনটা হলো mg। তাইলে বলো আমার এই বস্তুটাকে ধরে রাখার জন্য সুতা টান দিবে, সেই সুতার টান বলটা হবে কোন দিকে, এই বরাবর, এই দিক বরাবর, টি অফ বি। এখন আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো, এইখানে ওজন, এই ওজন mg, এইটাও কি থেটা না, থেটা। তাহলে ওজনের এই দিক বরাবর একটা উপাংশ আছে, আমি যদি এই ভেলোসিটি বা বেগটাকে এদিকে চিন্তা করতাম, বেগ এদিকে কাজ করতেছে ভি, এদিক বরাবর যে উপাংশ আছে ওজনের, এই যে ওজনের এই দিক বরাবর যে উপাংশটা আছে, সেই উপাংশটা হবে কত বলতো, যার সাথে থেটা থাকে সেটা আমরা জানি অতিভুজের কজ বা ইয়ার কজ mg কস থেটা। এখন তোমরাই আমাকে বলো টি বিন্দুর সুতার টান বল কত হবে, তোমরা আমাকে চোখ বন্ধ করে বলে দিবা টি অফ বি ইকুয়াল এফ অফ সি প্লাস mg কস থেটা। ওকে, এখন আসো আমি যদি বলি এই পয়েন্টটা আমার এইখানে নাই, এখন আসো আমরা গুরুত্ব দিয়ে আর একটু দেখব, এই পয়েন্টটা আমার আছে কোন পয়েন্টে, এই পয়েন্টে। তখন তোমরাই আমাকে বলবা ঠিক বাইরের দিকে একটা বল লাভ করবে, সেটাকে বলবো এফ অফ সি। আমি এখন আর ফুল মান লিখতেছি না। আচ্ছা, এদিক বরাবর ওজন থাকবে কোন দিকে, ঠিক বড় এই ডট 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 এদিক বরাবর। তাহলে বলো এখানে কোণের মান কত, থেটা। তাইলে আমি লিখব এই বিন্দুকে আমি যদি সি পয়েন্ট বলি, তাহলে তোমরাই আমাকে বলো সি পয়েন্টের সুতার টান বল হবে টি অফ সি ইকুয়াল এফ অফ সি প্লাস mg কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রির মান কত আমরা সবাই জানি, কজ 90 ডিগ্রির মান 0, তার মানে থাকবে কি এফ অফ সি। ওকে, এখন আসো তাইলে এরপরের ঘটনা নিয়ে আমি যদি আবার বলি যে আমার এইখানে কোনো একটা পয়েন্ট আছে, একটু খেয়াল করো, দেখো এই যে এইখানে কোনো একটা পয়েন্ট আছে, আমি বললাম এই কোণটা আমি ধরো থেটা প্রাইম না দিয়ে আমি আলফা দিলাম, এই কোণটা হলো আলফা কোণ আছে। দেখো এই অক্ষটাকে আমি আরেকটা বিষয় একটু বলি, খেয়াল করো, এই অক্ষটাকে আমি
এক্স অক্ষ হিসাবে চিন্তা করতে পারি। এক্স অক্ষের এটা কি পজিটিভ সাইড, এটা কি এক্স অক্ষের নেগেটিভ। আচ্ছা, সেইমভাবে এটাকে আমি কি চিন্তা করতে পারি বলো, এটাকে আমি চিন্তা করতে পারি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের এটা পজিটিভ সাইড, এটা ওয়াই অক্ষের নেগেটিভ সাইড, এটা ওইভাবেও আমি চিন্তা করতে পারি। এখন খেয়াল করো, আমি প্রশ্নে এরকম বলতে পারলাম যে বলতেছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, আলফার মান 30, 40, 20 যা ইচ্ছা তা হইতে পারে। খেয়াল করো, আমার চিন্তা শুধু ওই একটাই, ও এই যে বাইরের দিকে যেই বলটা লাভ করবে এফ অফ সি, মান তো সেম, মান সেম। এখন তুমি আমাকে বলো যে এর ওজনটা কাজ করবে কোন দিকে, ওজনটা কাজ করবে নিচের দিকে। আচ্ছা, এই ওজনটা কাজ করবে কোন দিকে, নিচের দিকে, এম জি। তাইলে এই দিক বরাবর যে উপাংশ থাকবে আমরা এইটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা এই পাশে একটু আঁকি, একটু খেয়াল করো, দেখো আমরা ঠিক এই যে টি অফ সি টি অফ বি যেই পয়েন্ট পাইছিলাম, একটু স্টার দিয়ে রাখি আমি এইটাকে, আমি যদি এটাকেই একটু সুন্দরভাবে এই টি অফ বি এই পয়েন্টটাকে একটু চিন্তা করি, তাহলে দেখো তুমি আমাকে বলবা এই কোণটার মান কত হবে, এই কোণটার মান তুমি কত বলবা বলো তো, এই কোণটার মান তুমি বলবা এইটুকু ছিল 90, এইটুকু 90 প্লাস আলফা, তাহলে তুমি এটাকেই বলো টি অফ সি লিখবা তুমি যখন, টি অফ সি ইকুয়াল, সরি টি অফ, এটাকে আমি ডি পয়েন্ট বলি, টি অফ ডি ইকুয়াল তুমি লিখবা এফ অফ সি প্লাস এম জি কজ, এম জি কজ 190 প্লাস 90 প্লাস আলফা, কজ 90 প্লাস আলফা। তার মানে তুমি তখন এটাকে লিখতে পারতেছো এফ অফ সি প্লাস এফ অফ সি প্লাস কজ, একটু খেয়াল করে দেখো কজ 90 প্লাস আলফা, একটু খেয়াল করো, আমরা যদি চতুর্ভাগ চিন্তা করি ত্রিকোণমিতি, আমরা ত্রিকোণমিতিতে চলে আসি যে 90 প্লাস আলফা, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা 90 ডিগ্রি তার বেজোড় গুণিতক, কজ কি হয়ে যাবে, কজ কি হয়ে যাবে, সাইন, তাহলে এম জি সাইন। আবার খেয়াল করো 90 প্লাস আলফা কোন চতুর্ভাগে চলে গেছে, সাইনের চতুর্ভাগে চলে গেছে, কার চতুর্ভাগে, সাইনের চতুর্ভাগে চলে গেছে, কে গেছে, কজ। তাহলে এখানে কি চিহ্ন হবে, এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে, তাহলে এফ অফ সি মাইনাস এম জি সাইন আলফা। ওকে, তার মানে আমি এখানে সরাসরি ডি পয়েন্টের জন্য পাচ্ছি এফ অফ সি মাইনাস এম জি সাইন আলফা, কনসেপ্ট সেম, আমরা কিন্তু এই টি অফ বি টান বল বি বলেরটার এই কনসেপ্টটি ইউজ করছি, শুধুমাত্র এখানে হয়ে গেছে কত 90 প্লাস আলফা, 90 প্লাস আলফা হইলে কি হয়ে যায় বলো, এম জি ওকে সাইন আলফা হয়ে যায়। তো তুমি যদি বলো না আমি সব সময়ের জন্য কজ দিয়েই করবো, এম জি কজ কত ডিগ্রি 120 ডিগ্রি বসায় দাও, কারণ বা ধরো এই আলফার মান 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে তুমি 90 প্লাস 30 120 ডিগ্রি বসায় দেবে, যা আসবে। তুমি বলো না আমি মাইনাস সাইন দিয়ে করব, তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো। এখন আসো, আমি বললাম আরেকটা ঘটনা একটু চিন্তা করো, ধরো আমাকে বললো যে এইখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না বলে আমাকে বলছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধরে না ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ উৎপন্ন করছে, কি কোণ উৎপন্ন করছে, বিটা কোণ উৎপন্ন করছে। আমাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা এটা দিয়ে বের করতে বলে নাই, আমাকে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে আলফা কোণ দিয়ে দিছে এটা দেয় নাই, আমাকে দিয়ে দিছে কি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বিটা কোণ উৎপন্ন করছে। তাহলে বলো আমি এই ডি বিন্দুর, আমি এটাকে ডি বিন্দুর বলি, টি অফ ডি, টি অফ ডি, আমি কোন কোণ নিয়ে কাজ করতেছি, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ, সেই বিটা কোণ নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো টি অফ ডি ইকুয়াল আমরা লিখবো সেইমভাবেই, তুমি আমাকে বলো সেইমভাবেই আমি এই টোটাল কোণটাকে কত বলতে পারি, 180 না, 180 টোটাল কোণটাকে বলতে পারি 180 থেকে বিটা বাদ দিলেই তো আমি এইটুকু পাবো, কারণ আমরা দেখো এই যে এই ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথেই থেটা হিসাব করতাম, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথেই থেটা হিসাব করতাম না, তাহলে আমার থেটা যদি আমি হিসাব করতে চাই, এই যে এফ অফ সি প্লাস এম জি কস থেটা, এটা যদি আমি হিসাব করতে চাই, হিসাব করলে আমি কিভাবে হিসাব করব, এইটুকু হিসাব করব, অর্থাৎ আমি যদি এইভাবে বলি এই যে এই কালো অংশটা হিসাব করবো, এই যে এই অংশটা, এই অংশটা আমি হিসাব করব। এখন বলো এইটুকু যদি আমি হিসাব করতে চাই, আমাকে তো এটা দেয়া নাই, আমার লাগবে এইটা, তাহলে আমি এইটুকু হিসাব করতে চাইলে আমরা কিভাবে লিখতে পারি, এফ অফ সি প্লাস এম জি কজ, কজ খুব ভালোভাবে খেয়াল করো, পুরোটা হলো 180 থেকে বিটা বাদ দিলেই তো আমি কালো অংশটা পাচ্ছি, 180 থেকে কাকে বাদ দিব, বিটা, তাহলে কজ 180 মাইনাস বিটা, তাহলে এখান থেকে লিখতে হবে কজ 180 ডিগ্রি মাইনাস থেটা মানে কত, কজ 180 ডিগ্রি মাইনাস থেটা মানে কত বলো, এফ অফ সি মাইনাস, একটু খেয়াল করো এই যে এমজি তো রয়েই গেল, এমজি রয়েই গেল, খুব ভালোভাবে খেয়াল করো, কজ 180 ডিগ্রি তার মানে কজ কজই থাকবে, কজ
কজই থাকবে, আমি বিটা লিখে দিলাম। দেখো কোন চতুর্ভাগে আসতেছে, দ্বিতীয় চতুর্ভাগে না? দ্বিতীয় চতুর্ভাগ কার চতুর্ভাগ? সাইনের চতুর্ভাগ, আসতেছে কে? কজ, মানে মাঝখানে কি চিহ্ন হবে? মাঝখানে মাইনাস চিহ্ন হবে। তো এই দুইটা পয়েন্ট আমি একটু লিখে দেই। এটা হলো এক্স অক্ষের অর্থাৎ প্লাস এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, এই টাইপের কথা বলে দেয়, তাহলে তুমি সরাসরি কি লিখতে পারো? এফ অফ সি মাইনাস এম জি সাইন আলফা। আর যদি বলি প্লাস ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করে, তাহলে প্লাস ওয়াই অক্ষের সাথে যদি বিটা কোণ উৎপন্ন করে, তাহলে তুমি দেখো আমি সবসময়ের জন্য ওই এইটার সাথে এইভাবে চিন্তা করেই করতে পারি, তাহলে এটাকে লিখতে পারি এফ অফ সি মাইনাস এম জি কস বিটা। ওকে, এখন তোমাকে যদি আমি বলি যে কোনো অবস্থানে বের করতে বলি, ধরো আমি বললাম একদম ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই পয়েন্টের কথা চিন্তা করো, আমি ই পয়েন্ট বললাম, এই পয়েন্টের নাম কি বললাম? ই পয়েন্ট। তাহলে তুমি আমাকে বলো ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি প্লাস ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? খেয়াল করে দেখো, প্লাস ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমরা লিখব টি অফ কোন বিন্দু? ই বিন্দু ইকুয়াল এফ অফ সি প্লাস এম জি কস। বলো তো কস কত ডিগ্রি হবে? কস কি 0 ডিগ্রি হবে না 180 ডিগ্রি হবে? কস 0 ডিগ্রি হবে না 180 ডিগ্রি হবে? আমরা দেখো থেটা, এই যে আমি এই যে এই থেটা, এটা কি স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিলাম, এই যে থেটা, দেখো থেটাটা আমরা কোত্থেকে হিসাব করতেছি? এই যে ওয়াই অক্ষের কি কার সাথে? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে। তাহলে বলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে আমার ধনাত্মক দিক কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 180 ডিগ্রি। এখানে কিন্তু 180 ডিগ্রি হবে। আর কজ 180 ডিগ্রির মান কত? -1। 180 ডিগ্রির মান -1 হওয়ার কারণে এটা হবে এফ অফ সি মাইনাস এম জি, এফ অফ সি মাইনাস এম জি। তাহলে এইখানে ই বিন্দুর টান বল হবে হলো এফ অফ সি মাইনাস এম জি। আচ্ছা, ওকে। তো তুমি যদি এই অংশটুকু খুব ভালোভাবে মাথার মধ্যে একদম ক্যাপচার করে নিতে পারো, খুব ভালোভাবে যদি বুঝে ফেলতে পারো, এই রিলেটেড একটা প্রশ্নেও তুমি আটকাবা না। চ্যালেঞ্জ যে একটা প্রশ্নও তোমার সমস্যা হবে না যদি শুধুমাত্র এই অংশটুকু কমপ্লিট করতে পারো। দেখো আমি পুরোটা আবার রিপিট করতেছি, একটু খেয়াল করো। দেখো আমি বলতেছি যে আমি এ পয়েন্টের কথা প্রথমে চিন্তা করছিলাম। এ পয়েন্টের জন্য কি হবে? টান বল উপরের দিকে কাজ করবে, ওজন কাজ করবে নিচের দিকে, এফ অফ সি কাজ করবে নিচের দিকে, যোগফল হয়ে গেছে। আচ্ছা, তুমি যদি থেটার সাথে চিন্তা করো তাহলে বলতে পারো কস থেটা, কস কত ডিগ্রি? কস 0 ডিগ্রিও বলতে পারো, কিন্তু কস 0 ডিগ্রিও বলতে পারো। কস 0 ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান কত? 1। তো আমরা লিখি না। একটু খেয়াল করো, যখন বি পয়েন্টে চিন্তা করছিলাম তখন ওজন কাজ করে নিচের দিকে, এর একটা উপাংশ এদিকে, তাহলে টান বল হবে হলো এই দুইটার কি ফল? যোগফল। আর এইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা সব পাইছি। যখন আমি বলতেছি সি বিন্দুতে থেটার মান কত ডিগ্রি হয়ে গেছে? 90 ডিগ্রি। যখন আমি বলতেছি ডি বিন্দুতে তখন থেটার মান হয়ে গেছে 90 প্লাস আলফা, 90 প্লাস আলফা, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা, 90 প্লাস আলফা মানে কত হয়ে গেছে? মাইনাস সাইন আলফা হয়ে গেছে। সেমভাবে যখন আমি বলতেছি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ উৎপন্ন করলে তখন টান বল হচ্ছে কত? এফ অফ সি মাইনাস এম জি কজ বিটা। কারণ এই দেখো এখানে তখন এম জি কজ 180 মাইনাস বিটা, কারণ এই যে এই কোণটা হবে 180 মাইনাস বিটা, আমি বসাই দিছি। তাহলে এফ অফ সি মাইনাস এম জি কজ বিটা। সেমভাবে ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কত হবে? এফ অফ সি প্লাস এম জি কজ 180 ডিগ্রি, কারণ আমরা থেটা সবসময়ের জন্য হিসাব করি কি? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে। এটাকে আমরা থেটাকে স্ট্যান্ডার্ড ধরে ধরে কাজ করছি। আমরা সবসময় স্টার দিয়ে রাখবো কোন পয়েন্টকে? বি পয়েন্টকে। এই বি পয়েন্ট নিয়ে আমরা চিন্তা করি সব সময়ের জন্য। বি পয়েন্টকে মাথায় রাখলে দেখো থেটা কিভাবে ধরছি, এর সাথে থেটা ধরছি, এই যে এর সাথে, তার মানে থেটার মান আস্তে 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 বাড়তেছে। থেটার মান এই যে এইটা থেটার মান, এইটা মাথায় রাখলে আমার একটাতেও আমি আটকাবো না। তাহলে হচ্ছে এফ অফ সি মাইনাস এম জি, কারণ কজ 180 ডিগ্রির মান কত? -1। তো এইটুকু পারলেই যে তুমি সবগুলো কোশ্চেন সলভ করতে পারবা সেটার প্রমাণটাই আজকে আমরা দেখব। তো আমরা কোশ্চেন সলভ করার মাধ্যমে সেটা দেখব। তো আমরা খুব ভালোভাবে এটাকে আবার একটু দেখে নিব, খুব ভালোভাবে একটু দেখে নাও, খুব ভালোভাবে সবাই একটু নোট করে নিব। আমরা এইটা নোট করতে পারলেই বা এইটা বুঝে ফেলতে পারলেই তুমি সবগুলা কোশ্চেন সলভ করতে পারবা, সব A to Z এই রিলেটেড। আর ওই যে বলছি সম্ভাবনা প্রশ্ন, হয়তোবা এইচএসসিতে তুমি একটা প্রশ্ন কমন পাবা শুধু এই টপিকটা দিয়ে, এই একটা প্রশ্ন। বোর্ডে অসংখ্যবার এইটা দিয়ে প্রশ্ন আসার মানে আছে, রেকর্ড আছে। আর আমাদের সবার এই কোশ্চেনটা সেরে আসার রেকর্ডও অসংখ্য আছে। আমরা সবাই এই কোশ্চেনটা সেটে চলে আসি। বোর্ডে অসংখ্যবার রেকর্ড আছে প্রশ্ন আসার, আবার সেরে আসার রেকর্ডও অসংখ্য।
ওকে, আমরা কেন জানি এই প্রশ্নটা এসে আসি, দেখলেই অ্যান্সার করতে চাই না। এর যে কত সহজে অ্যান্সার করা যায় আজকে আমরা সেটাই দেখব। পাশাপাশি কোশ্চেন সলভ করতে গেলে আরও ছোট্ট একটু আমরা কনসেপ্ট পাবো অন্যান্য টপিক রিলেটেড, তো ওইটার সাথে এটা অ্যাড করে আমরা সলভ করব। একটু দেখো, এটা আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, আসো আমরা এখন কোশ্চেন সলভ করার দিকে চলে যাই। একটু খেয়াল করো, দেখো প্রথমেই আমাদের বলা হয়েছে একটা উদ্দীপক 100 গ্রাম ভরের একটি পাথরখণ্ডকে 4 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব তলে বর্ণিত চিত্র মতে 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হলো। কেমন তলে? পাথরখণ্ডকে এত মিটার পার সেকেন্ড বেগে উলম্ব তলে 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হলো। এইটার একটু খেয়াল করা, ভর বলে দিছে কত? 100 গ্রাম ভরের একটা পাথরখণ্ডকে। আচ্ছা, এখন এইভাবে ঘোরানো হচ্ছে, এইভাবে। এই তলটাকে বলা হয় উলম্ব তল। আমরা উলম্ব তলটা সবাই জানি, এরকম ঘোরানো যেটা হয় সেটাই, সেই তলটাকে বলা হয় উলম্ব তল। আর অনুভূমিক তলটা হলো এইভাবে ঘোরানো হয়, মানে এইরকম ঘুরতেছে এটা। ওকে, তো আমরা উদ্দীপকটা পড়ে ফেলছি। উদ্দীপকের চেয়ে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব হলো কোশ্চেন পড়াটাকে, কারণ যে যত ভালোভাবে মনোযোগ দিয়ে যত সুন্দরভাবে কোশ্চেন করতে পারবে তার অ্যান্সারটা তত সুন্দর হবে, তত নির্ভুল হবে, কারণ প্রশ্ন পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসো, প্রথম কোশ্চেনটা আমাকে বলা হয়েছে ঘূর্ণনরত বস্তুটির পর্যায়কাল নির্ণয় করো। তো 1 নম্বরের সমাধানটা একটু খেয়াল করে দেখো, আমাকে বের করতে বলছে কার মান? পর্যায়কাল টি। টি ইকুয়াল আমরা কি জানি? 2π ডিভাইডেড বাই ওমেগা। এখন আসো ওমেগাকে খোঁজো। ওমেগা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কও বলা হয় ওমেগা। তাহলে ওমেগাকে খুঁজে আমি দেখতেছি যে না, এত ভরের একটা বস্তুকে ব্যাসার্ধ, এখানে রৈখিক বেগ দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, তো রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক আছে। আসো আমরা সম্পর্কটা একটু দেখে আসি। আমরা জানি কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, এখানে যদি একটা চাপ উৎপন্ন করে, সেই চাপটা যদি হয় এস, আর কেন্দ্রে উৎপন্ন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রে উৎপন্ন কোণ যদি হয় থিটা, তাহলে এদের মধ্যেকার একটা সম্পর্ক আমরা দেখে আসছি, এস ইকুয়াল কত? আর থিটা। এস ইকুয়াল আর থিটা। তো একটু খেয়াল করো, দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে এই যে আমার এটা কি ছিল? রৈখিক সরণ। আমরা সময়ের সাপেক্ষে এদেরকে অন্তরীকরণ করি, তাহলে ডি ডিভাইডেড বাই ডিটি অফ আর থিটা। তোমরাই আমাকে বলো, সরণকে অন্তরীকরণ করলে জানি আমরা সময়ের সাপেক্ষে সরণের অন্তরককে বলা হয় রৈখিক বেগ, আর 8টা ধ্রুব বাইরে চলে আসছে, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের অন্তরককে বলা হয় কৌণিক বেগ। তাহলে ভি এর সাথে আর এর সম্পর্ক আমরা পেয়ে গেছি। খেয়াল করো, এইটা থেকে আমরা কৌণিক ত্বরণের সম্পর্কও জানি, সেটাকে আমরা বলি সময়ের সাপেক্ষে যদি রৈখিক বেগকে অন্তরীকরণ করি তাহলে আমরা পাচ্ছি ডি ডিভাইডেড বাই ডিটি অফ আর ওমেগা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 8টা বাইরে চলে আসলো, ওমেগাকে করলে পাওয়া যায় আলফা, কারণ কৌণিক বেগের অন্তরককে বলা হয় কৌণিক ত্বরণ, আর এটা কি? এ রৈখিক ত্বরণ। তাহলে রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্কও জানি, কিন্তু আমার এটা লাগবে না, আমার লাগবে হলো রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। এখন দেখো, এখান থেকে আমি কি করব? এই ভি, এখান থেকে ওমেগাটাকে বের করবো। আমরা জানি ওমেগা ইকুয়াল কত? 2π, ওমেগা ইকুয়াল ভি ডিভাইডেড বাই আর। ভি এর মান বলে দিয়েছে দেখো 4 মিটার পার সেকেন্ড, আর এর মান কত? 1। তাহলে আমি এখান থেকে ওমেগা পাবো 4 ডিভাইডেড বাই 1 ইকুয়াল 4 রেডিয়ান পার সেকেন্ড। আমি এইখানে ওমেগার মান 4 বসাই দিই, 2π ডিভাইডেড বাই 4। তোমরা মান বসাই দিবা, এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে এত সেকেন্ড। একটু খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে সব সময়ের জন্য যে পর্যায়কাল বের করতে বলবে এমন কোনো কথা নেই। এখান থেকে আমাকে বের করতে বলতে পারে যে এটার কম্পাঙ্ক বের করো। তাহলে এফ ইকুয়াল আমরা কি জানি? 1 ডিভাইডেড বাই টি। আচ্ছা, টি তো আমার এই রাশিটা, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না, ওমেগা ডিভাইডেড বাই 2π। তাহলে এখান থেকে আমরা এই যে ওমেগা ডিভাইডেড বাই 2π করলে, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 2π করলে আমরা কি পাবো? এখান থেকে এত হার্জ কম্পাঙ্ক পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। আমাকে যখন যেটা বের করতে বলবে তখন আমরা সেই ওয়েতে সলভ করব। এখন আসো ঘ নাম্বার কোশ্চেনটা, আমরা যে টপিকটা আলোচনা করছি সেটার অ্যান্সারটা হলো ঘ নাম্বার কোশ্চেনে। তো আমরা একটু এটা সুন্দরভাবে সলভ করে ফেলবো। আসো আমরা ঘ নাম্বার কোশ্চেনটা একটু দেখি। ঘ বলতে আমি এখানে 2 নাম্বার লিখে রাখছি, 2। ওকে, তো দেখো 2 নাম্বার কোশ্চেনে কি বলছে? বলছে এ, বি ও সি বিন্দুগুলোর মধ্যে কোনটিতে সুতার টান বেশি হবে? সুতার টান, আমরা সুতার টান নিয়েই একটু আগে কথা বলে আসছিলাম। তো 2 নাম্বার কনসেপ্টের জন্য আমরা সরাসরি চিত্রটা এঁকে ফেলবো। চিত্রটা আঁকলে দেখো তুমি দেখতে পাচ্ছ যে আমার কোন কোন পয়েন্টের কথা বলছে। আমাকে বলছে এ পয়েন্টের কথা, এ পয়েন্টের, আমাকে বলছে বি পয়েন্টের কথা, আর আমাকে বলছে সি পয়েন্টের কথা। 3টা পয়েন্টের কথা বলছে। তাহলে আমি যদি এ পয়েন্টের কথা চিন্তা করি, তুমিই বলো যে আমরা এরকম করে চিত্রটা আঁকছিলাম, এরকম অক্ষ দিয়ে দিছিলাম, এরকম অক্ষরেখা চিন্তা করছিলাম। ওকে, এটাকে এক্স অক্ষ চিন্তা করি, এটা ওয়াই অক্ষ চিন্তা করি আমরা। ওকে,
এখন আসো, এই পয়েন্টের নাম ছিল আমার কোন পয়েন্ট? এ পয়েন্ট। এ পয়েন্ট, তোমরা আমাকে বলো এ পয়েন্টের জন্য তোমরা সুতার টান বল কত পাইছিলা? টি অফ এ ইকুয়াল কত ছিল বলো? এম জি। খেয়াল করো, আমি আবার বলতেছি, এটার ঘর্ষণ মানে কেন্দ্রবিমুখী বল ছিল এইদিকে, এদিকে এফ অফ সি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর যেটাকে বলা হয়। ওজন ছিল কোন দিকে? এইদিকে। সুতার টান বল ছিল কোন দিকে? কেন্দ্রের দিকে। তার মানে আমি বলতে পারি সুতার টান বল আমি আবার বি লিখছি, এটা হবে এ। ওকে, সুতার টান বল এ ইকুয়াল কত হবে? এফ অফ সি মাইনাস এম জি। তাহলে আমি যদি এইখানে মানটা বসায় দেই, এইখানে যদি আমি মানটা বসায় দিই, এফ অফ সি মানে কত? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি। তোমরা দেখো এখান থেকে এম কে কমনও নিতে পারো। এম কে কমন নিলে কত লেখা যায়? এম কে কমন নিলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস জি। ওকে, তোমরা ভি এর মান জানো, একটু আগে গতে বের করে আসছো। ভি এর মান হলো 4 রেডিয়ান পার সেকেন্ড। আর এর মান আমরা জানি, জি এর মান আমরা জানি, এম এর মান আমরা জানি। এম এর মান কত? 0.1। আর এর মান কত? 1। ভি এর মান আমরা জানি কত? 4। তাই মান বসাই দিব, এত কি আসবে? নিউটন। আমার সুতার টান বল চলে আসবে। এখন আসো, আমরা প্রত্যেকটার জন্য একটা করে চিত্র আঁকবো, একটা করে অ্যান্সার বের করে ফেলবো। তার মানে আমি দেখো 2 নম্বরের এ পয়েন্টের জন্য সুতার টান বল বের করে ফেলছি। এখন আসো বি আর সি পয়েন্ট আমরা দেখব। বি আর সি পয়েন্টের জন্য একটু খেয়াল করে দেখো, বি পয়েন্টের জন্য আমরা পাচ্ছি কোথায়? আমি এভাবে আঁকতে পারি, আবার আঁকলাম। আঁকার পরে আমি সেইমভাবে আবার চিত্রগুলো একটু চিহ্নিত করি, একটু খেয়াল করো। আমার এই পয়েন্টটা ছিল কি পয়েন্ট? বি পয়েন্ট। বি পয়েন্টের জন্য দেখো সুতার টান বল সর্বদা কেন্দ্রের দিকে কাজ করবে, আমরা জানি। টান বল অফ বি, আর এইটা হবে এই পয়েন্টের জন্য এর কেন্দ্রবিমুখী বল যেদিকে কাজ করবে, ওজনও সেম দিকেই কাজ করতেছে। তাহলে তুমি বলো টান বল অফ বি ইকুয়াল কত? এফ অফ সি প্লাস এম জি। তাহলে তুমি এখান থেকে বলতে পারো এফ অফ সির পরিবর্তে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এম জি। এমকে কমন নিয়ে নাও, তাহলে এমকে কমন নিলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এম জি। তাহলে তুমি এখান থেকে মান পেয়ে যাবা এত নিউটন। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেছি। এখন দেখো আমাকে যদি সি পয়েন্টের কথা বলে দেয়, তোমরা নিজেরাই বলো। সি পয়েন্টের জন্য এখানে একটা কোণ উৎপন্ন করছে, আমি একসাথে এঁকে দিচ্ছি। তাহলে ওজনটা কাজ করে নিচের দিকে। সি পয়েন্টের জন্য সুতার টান বলটা কাজ করবে ঠিক এই দিকে, এটা পয়েন্টের নাম সি। তাহলে এফ অফ সি এইদিকে কাজ করবে, আর একটা এই ওজনের রূপাংশ কাজ করবে এম জি কস থেটা, কারণ এই মানটা থেটা। তাহলে এই মানটা থেটা। তাহলে দেখো সি পয়েন্টের জন্য তুমি লিখতে পারো, আমি এই পাশে করি, টান বল অফ সি ইকুয়াল কত? এফ অফ সি প্লাস এম জি কস থেটা। মান বসায় দেই, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এম জি কস 60 ডিগ্রি। এম এর মান আমরা কমন নিয়ে নিই, এমকে কমন নিলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস জি কজ 60 ডিগ্রি। মান বসাই দিলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। তার মানে দেখো আমরা 3টা পয়েন্টের জন্য সুতার টান বল বের করতে পারলাম। তো এভাবে আমরা সমাধানটা করব। আমাদের প্রথম আমি যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, ওই কনসেপ্ট মাথায় থাকলে তুমি সবগুলো সলভ করতে পারবা। ওকে, যে কোনো পয়েন্টে তোমাকে বলতে পারে, যে কোনোভাবে বলতে পারে, যে কোনো ওয়েতে তুমি একই ওয়েতে মানে সমাধানটা সুন্দরভাবে তুমি করতে পারবা যদি তুমি কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা আসো আমরা আরও একটা কোশ্চেন সলভ করব। খেয়াল করো, দেখো বলছে সুতার সাহায্যে 500 গ্রাম ভরের একটি বস্তুকে উলম্ব তলে 5 মিটার পার সেকেন্ড বেগে 5 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে 60 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হলো। আর এখানে এম এর মান কত বলে দিচ্ছে? 500 গ্রাম। সেম কোশ্চেন, সেম সব কিছু, শুধুমাত্র চেহারাটা একটু চেঞ্জ, কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ, কোশ্চেনের বলার ধরনটা একটু আলাদা। তো আমরা একটু কোশ্চেনটা, এই যে বলার ধরনটা আলাদা সেটা বুঝতে পারার জন্য আমাদের কোশ্চেন সলভ করা। তোমাকে যা প্রথমে শেখানো হয়েছে ওইটা দিয়ে তুমি সব সলভ করতে পারবা, শুধু প্রশ্নের বলার ধরনটা বোঝার জন্য তোমাদেরকে শুধুমাত্র কোশ্চেন সলভ করানো। আর তোমরা যদি বাসায় আরও 2-4টা কোশ্চেন সলভ করো তোমরা আরও ভালো পারবা। একটু খেয়াল করো, দেখো যদিও এই 3টার বাইরে আমি যে 3-4টা বা 5টা করাই দিচ্ছি, বা আমি যে কয়েকটা করাই দিচ্ছি, এর বাইরে তোমার আর মানে চিন্তাই করার দরকার নেই, কোনো বাইরে কোনো কিছু আসবেও না। আমি যা করাচ্ছি সেটাই তোমার সমাধান, মানে সেটাই যদি তুমি পারো সেখান থেকে তুমি সব পারবা। তবে হ্যাঁ, নিজের প্র্যাকটিস করার জন্য, নিজেকে যাচাই করার জন্য তুমি চেষ্টা করে দেখো আমার এই কনসেপ্ট দিয়ে সবগুলো সমাধান করা যায় কিনা। একটু খেয়াল করো, দেখো তাহলে এখানে প্রথম কোশ্চেনটা দেখো, বস্তুর ওপর কেন্দ্রমুখী বলের মান নির্ণয় করো। আচ্ছা, একটা বস্তুকে কি করা হয়েছে? 500 গ্রাম ভরের একটি বস্তুকে উলম্ব তলে 5 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ঘোরানো হচ্ছে, মানে এইভাবে ঘোরানো হচ্ছে। ওকে, এই উলম্ব তলে এইভাবে 5 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ঘোরানো হচ্ছে। 500 গ্রাম ভরের বস্তুকে 60 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আচ্ছা এইভাবে ঘোরানো হচ্ছে, এইভাবে
এইভাবে। তার মানে একটু খেয়াল করো, আমি প্রথম কোশ্চেনের সমাধানটা একটু খেয়াল করো, দেখো 500 গ্রাম ভরের বস্তুকে, তাহলে এম এর মান কত? 500 গ্রাম, 0.5 কেজি, কত ব্যাসার্ধের? 0.6 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। আচ্ছা, আর এখানে বলছে যে 5 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে, ভি ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড। আমাকে বলছে কেন্দ্রবিমুখী বলের মান নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্নের সমাধান আমরা জানি এফ অফ সি ইকুয়াল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। দেখো আমার প্রত্যেকটা মান দেওয়া আছে। এম এর মান কত? 0.5। ভি এর মান কত? ভি এর মান 5 ডিভাইডেড বাই 5 স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান 0.6। তাহলে এখান থেকে আমি পাবো এত কি কেন্দ্রবিমুখী বলের মান এত নিউটন। তো আমরা শুধুমাত্র ক্যালকুলেটরের মানটা বসাই দিলে ক্যালকুলেটর আমাকে সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিবে। এখন আসো সেকেন্ড কোশ্চেনটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জ। একটু খেয়াল করো, দেখো বলা হয়েছে প্লাস এক্স অক্ষ হতে, কোন অক্ষতে হতে? প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি অবস্থানে সুতার টান বল নির্ণয় করো। তো একটু খেয়াল করো, দেখো আমরা আবার একটু চিন্তা করি, আবার সেম সেই পুরনো ঘটনা, পুরনো জিনিস, পুরনো জায়গায় ফিরে যাওয়া। একটু খেয়াল করো, আমি এই বৃত্তটাকে আঁকলাম, আমার এই অক্ষটাকে আমি বলছিলাম এক্স অক্ষ, এটা ঋণাত্মক দিক, এটা কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। বলছে প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অক্ষাংশে, এই যে এইখানে 30 ডিগ্রি কোণে এইখানে, আর একটা বলছে 90 ডিগ্রি অবস্থানে সুতার টান বল নির্ণয় করো। তাহলে তুমি আমাকে বলো, আমরা সবসময়ের জন্য কোনটা হিসাব করতাম? থেটাটা কোত্থেকে হিসাব করতাম? এর সাথে না, এইভাবে না, এটাকে আমরা থেটা হিসাব করতাম না, এটাকে আমরা থেটা হিসাব করতাম। তুমি বলো এক্স প্লাস 30 ডিগ্রি অক্ষাংশে, অর্থাৎ প্লাস 30 ডিগ্রি অক্ষাংশে আমি লিখতে পারি অক্ষাংশে সুতার টান বল টি অফ, আমি বললাম এই বিন্দুকে যদি আমি ডি বলি, তাহলে এখানে দেখো কেন্দ্রবিমুখী একটা বল কাজ করবে এফ অফ সি, আর এই দিক বরাবর আমার ওজন থাকবে কত? এম জি। এখন একটু খেয়াল করো, এটাই আমাদের চ্যালেঞ্জ। এফ অফ টি অফ ডি ইকুয়াল আমি লিখতে পারি এফ অফ সি প্লাস এম জি কত? কজ থেটা লেখার কথা ছিল, তাহলে থেটা না লিখে আমি লিখতে পারি 90 প্লাস 30 বা থেটা ওই 30 ডিগ্রি সেটাকে বলতে পারি। তাহলে কস থেটা মানে কত? আমি লিখতে পারি কস 90 প্লাস থেটা মানে কত? মাইনাস সাইন থেটা। তাহলে এখানে লেখা হয় এফ অফ সি মাইনাস এম জি সাইন 30 ডিগ্রি। তো আমাদের সমাধানে আমরা সবসময়ের জন্য দেখতে পাবো এফ অফ সি মাইনাস এম জি সাইন থেটা, এই টাইপের। সাইন থেটা কস থেটা আমি কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, তুমি সবসময়ের জন্য মাথায় রাখবা এই নিচের থেকে থেটা, সবসময়ের জন্য এই ফর্মুলাটা। ওই যে আমরা বি পয়েন্টে যেই কাজটা করছিলাম, বি পয়েন্টের বিষয়টা নিয়ে আমরা সবসময় চিন্তা করব। আর এফ অফ সি এর মান তো তুমি বের করেই আসছো, এফ অফ সি এর মান তুমি যে মানটা বের করে আসছো কত ছিল? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি সাইন 30 ডিগ্রি। তুমি মানটা বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। তার মানে আমি একটা জিনিস একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি, এই দিক বরাবর যে উপাংশটা কাজ করতেছে সেটা কত? এম জি সাইন থেটা বা এম জি সাইন থেটা আমি লিখে দিই এম জি সাইন থেটা। দেখো আমি এইখান থেকে কি পাচ্ছি? কোন পয়েন্টের জন্য টান বল পেয়ে গেলাম? আমি এখানে ডি পয়েন্টের জন্য সুতার টান বল পেয়ে গেলাম। এম এর মান আমার কত? এম এর মান আমরা দেখে আসছি 500 গ্রাম মানে 0.5 কেজি। ভি এর মান কত? ভি এর মান আমাকে বলে দিছে কত বেগ? 5 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগ। আর এর মান কত? 60 সেন্টিমিটার মানে 0.6 মিটার। এম জানি, জি জানি, সাইন জানি, থেটা জানি। ওকে, মানটা বসাই দিব, আমি সুতার টান বল পেয়ে যাব এত নিউটন। ওকে, আসো এরপরের কোশ্চেনটা আমাকে বলছে 30 ডিগ্রি অক্ষাংশের জন্য আমার হয়ে গেল। এরপরেরটা আমাকে কত বলছে? 90 ডিগ্রি অবস্থানে সুতার টান নির্ণয় করো। 30 ডিগ্রি অবস্থানে একবার, আর একবার 90 ডিগ্রি অবস্থানে। তো 90 ডিগ্রি অবস্থানের জন্য তোমরা নিজেরাই বলো, প্লাস 90 ডিগ্রি অক্ষাংশে, সরি এখানে অক্ষাংশে না বলে অবস্থানে বলি, অক্ষাংশে না বলে অবস্থানে বলাটা সুন্দর, প্রশ্নে যেভাবে বলবে আমরা সেভাবে বলবো। অবস্থানে তাহলে প্লাস এটা 90 ডিগ্রি অবস্থানে, 90 ডিগ্রি অবস্থানে। তো 90 ডিগ্রি অবস্থানে খেয়াল করো, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অবস্থানে। তোমরাই আমাকে বলো এটা কোন অবস্থানে যাবে, এটা কোন পয়েন্টে যাবে? আমি যদি বলি এই পয়েন্টে চলে যাবে, দেখো এই যে এটা 90 ডিগ্রি হয়ে যাবে এক্স অক্ষের সাথে, এই পয়েন্টে কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্ট 90 ডিগ্রি, এইখানে একটু খেয়াল করো, তোমরাই বলো 90 ডিগ্রি অবস্থানে যখন লিখবো সেই পয়েন্টকে আমি যদি ই পয়েন্ট বলি, তোমরাই বলো। এটা আমরা একটু আগের যে কোশ্চেনটা সমাধান করছি সেই কোশ্চেনেও দেখে আসছি। কত হবে? টান বল অফ ই ইকুয়াল আমার এইখানে কেন্দ্রবিমুখী বল কাজ করতেছে কত? বাইরের দিকে। ওজন কাজ করে কোন দিকে? এইদিকে। টান বলও কাজ করে কোন দিকে? এদিকে। তাহলে আমি লিখতে পারি টান বল অফ ই ইকুয়াল এফ অফ সি মাইনাস এম জি, এফ অফ সি মাইনাস এম জি। তার মানে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি। মান বসাই দিব, টান বল এত নিউটন পেয়ে যাব।
তো আমার বিশ্বাস তোমরা এই কোশ্চেনে আর কোনো সমস্যা তোমাদের হবে না বলে আমার বিশ্বাস। আসো আমরা আরও একটা কোশ্চেন সলভ করবো। এই কোশ্চেনটা সলভ করলে আমাদের আরও কোনো সমস্যা থাকবে না, আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে আমরা কিভাবে সমাধান করব, কি কি আছে আমাদের। ওকে, আমরা একটু এটা দেখে ফেলবো। দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেম এই কোশ্চেনটা করলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আমার বিশ্বাস। বলছে 300 গ্রাম ভরের একটি বলকে 1.2 মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে বেঁধে 150 RPM, এই RPM একটু খেয়াল করো, এটা দ্বারা বোঝাই হলো প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। প্রতি মিনিটে কি ঘূর্ণন সংখ্যা। ওকে, গতিতে উলম্ব তলে ঘুরানো হচ্ছে। আমাকে বলছে প্লাস ওয়াই অক্ষাংশ হতে 0 ডিগ্রি এবং 50 ডিগ্রি অবস্থানে সুতার টান বল নির্ণয় করো। প্লাস ওয়াই অক্ষাংশ হতে 0 ডিগ্রি ও 50 ডিগ্রি অবস্থানে সুতার টান বল নির্ণয় করো। কিন্তু আমার এখানে দিয়ে দিচ্ছে RPM এককে, এত বেঁধে সুতার সাহায্যে বেঁধে এত RPM গতিতে উলম্ব তলে ঘুরানো হচ্ছে। এই জায়গাটায় আমরা ধরতে না পারার কারণে কোশ্চেনটা স্কিপ করে চলে আসি। একটু খেয়াল করো, এই RPM এটা মানে কি বোঝাচ্ছে? প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। প্রতি মিনিটে কি ঘূর্ণন সংখ্যা। আচ্ছা একটু খেয়াল করো, এখান থেকে আমি ওমেগা বের করবো। ওমেগা ইকুয়াল আমরা কি জানি? 2 পাই ডিভাইডেড বাই টি। একটু খেয়াল করো, আমরা ওমেগা কৌণিক বেগ ওমেগা ইকুয়াল 2 পাই ডিভাইডেড বাই টি জানি। আবার টি মানে কি জানি বলো তো? 2 পাই ডিভাইডেড বাই, ওকে, 2 পাই আর 1/t এর পরিবর্তে জানি আমরা কম্পাঙ্ক এফ। আর এফ ইকুয়াল আমরা জানি হলো এরকম 2 পাই এন ডিভাইডেড বাই টি। তার মানে আমি দেখো খুব সহজে ওমেগা বের করতে পারবো। ওমেগা ইকুয়াল 2 পাই, এনটা হলো ঘূর্ণন সংখ্যা। আমি কি বলছি? 150 RPM মানে হলো প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। ওকে, তাহলে এটা হলো 150 আর এটা হলো 60 মিনিট, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 60, 152 পাই। ওকে, আমি এখান থেকে সুন্দর মানটা বের করতে পারবো। একটু খেয়াল করো, তার মানে এটা আসে হলো এই 0 0 বাদ দিলে 6 6 30, 5 6 30, 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমি খেয়াল করে দেখো, আমি ওমেগাটাকে বের করে রাখলাম। ওমেগা ইকুয়াল কত? ওমেগা ইকুয়াল 2 পাই ডিভাইডেড বাই টি, 2 পাই এফ, 2 পাই এন ডিভাইডেড বাই টি। সেখান থেকে আমি 5 পাই রেডিয়ান পার সেকেন্ড আমি ওমেগাটাকে সাইডে বের করে রাখলাম। আমি ধরে নিলাম আমি ওমেগাকে বের করে রাখছি। ওমেগা ইকুয়াল কত? 5 পাই, আচ্ছা আমি টোটাল রাশিটাই লিখে দেই, 2 পাই এন ডিভাইডেড বাই টি। এনটা হলো প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। ওকে, 150 আর এটা হলো 60, এটা আসে হলো 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এখন আসো আর একটু দেখি, তার মানে এই জায়গাটা আমরা আর ভুল করব না। এরপরের ঘটনাটা একটু খেয়াল করে দেখো, আমাকে বলছে প্লাস ওয়াই অক্ষ হতে 0 ডিগ্রি অবস্থানে সুতার টান বল নির্ণয় করো। আচ্ছা একটু খেয়াল করো, আরেকটা জায়গা আমরা একটু দেখে আসবো। যেহেতু আমার এখানে রৈখিক বেগ দেয়া নাই, তার মানে আমরা কেন্দ্রবিমুখী বল এফ অফ সি, কেন্দ্রবিমুখী বল এফ অফ সি ইকুয়াল, আমরা এই রাশিটাকে একটু খেয়াল করে দেখি। এফ অফ সি ইকুয়াল আমরা কি জানি বলো তো? এফ অফ সি ইকুয়াল আমরা জানি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন আসো তোমরাই আমাকে বলো, একটু আগে দেখাই আসছিলাম ভি ইকুয়াল কত? ওমেগা আর বা আর ওমেগা। তাহলে তুমি আমাকে বলো, এখান থেকে লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। তার মানে আমি লিখতে পারি এম আর বা এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর। তাহলে একটু খেয়াল করো, এই সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল এফ অফ সি ইকুয়াল আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর। যেহেতু আমার ওমেগা সরাসরি দেয়া আছে, আমার আর দেয়া আছে, ওমেগা আমি বের করতে পারছি। আমাকে ওই দেখো 1.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হয়েছে। ওমেগা দেয়া আছে, আর দেয়া আছে, এম দেয়া আছে 300 গ্রাম মানে 0.3 কেজি, এম দেয়া আছে, এম ওমেগা স্কোয়ার আর। আমি এটি দিয়ে করতে পারবো। তার মানে আমাকে সবসময়ের জন্য যে ভি দিয়ে দিবে, ভেলোসিটি দিয়ে দিবে, ব্যাসার্ধ দিয়ে দিবে, এভাবে দিয়ে দিবে তা না, আমাকে বিভিন্ন সময় বিভিন্নটা দিয়ে ম্যাথ করতে হবে। তো এদের মধ্যেকার সম্পর্কগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা এই রাশিটা ইউজ করবো, একটু খেয়াল করে। এটাও আমরা এটা ইউজ না করে আমরা এটা ইউজ করলে কোনো সমস্যা নেই। আমরা যখন যেটা সুবিধা হবে, যখন যেটা তখন সেটা ইউজ করে আমরা ম্যাথ করব। ওকে, এখন আসো আমরা ম্যাথের সমাধানে চলে যাই। তাহলে এফ অফ সি ইকুয়াল এম ওমেগা স্কোয়ার আর রাশিটা আমরা মাথায় রাখবো। এখন আসো চলে যাই সমাধানে। আমাকে বলছে প্লাস ওয়াই অক্ষ হতে, খেয়াল করো সমাধান। আমরা এই যে অক্ষটা চিন্তা করি, এই যে এই অক্ষটাকে বলি প্লাস ওয়াই অক্ষ, এই ওয়াই প্রাইম, আচ্ছা ওয়াই প্রাইম, এটা এক্স অক্ষ, এক্স প্রাইম, প্লাস ওয়াই অক্ষ হতে 0 ডিগ্রি অক্ষাংশে, তার মানে এই পয়েন্টের কথাই বলছে, এই পয়েন্টে, এ পয়েন্টে। আরেকবার বলছে 50 ডিগ্রি, তার মানে
এই যে এটা যদি আমি বলি 50 ডিগ্রি, আচ্ছা একটু কোনটা ছোট হয়ে গেল, এইটা 50 ডিগ্রি, এই 50 ডিগ্রি। আচ্ছা এই অবস্থানে শুধু টান বল নির্ণয় করতে বলছে, এটাই বললাম, এটা আমি বি বললাম। খেয়াল করো, আমরা টান বল অফ এ বের করি, তোমরাই বলো এটা শীর্ষবিন্দুতে না? শীর্ষবিন্দুতে আমরা সবসময়ের জন্য টান বল জানি, অসংখ্যবার দেখে আসছি, এফ অফ সি। আর টান বল কাজ করে নিচের দিকে, টান বল বি। এমজিও কাজ করে কোন দিকে? নিচের দিকে, তাই টান বল হবে কত? এফ অফ সি মাইনাস এমজি। আর এফ অফ সি ইকুয়াল একটু আগে দেখে আসছি এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এমজি। তো আমরা এম এর মান জানি, এম এর মান কত? এম এর মান আমাকে বলে দিছে 0.3 কেজি। আচ্ছা ওমেগার মান আমি বের করে রাখে আসছি, ওমেগা ইকুয়াল কত? 2 পাই এন ডিভাইডেড বাই টি, এটা আমরা পাইছি 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। আর এই আর এর মান আমরা জানি 1.2, আর জি এর মান আমরা তো সবসময়ই জানি। তো ওকে, তাহলে আমি কোন পয়েন্টে পেয়ে গেছি? আমি টান বল, এ পয়েন্টের আমি শুধু টান বল পেয়ে গেছি। এখন আসো কত ডিগ্রি অক্ষাংশে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি অক্ষাংশে। এখন আবার খেয়াল করো বি পয়েন্ট, বি পয়েন্ট মানে হলো ওই আমাদের প্রথম লেকচারের কথা একটু চিন্তা করে দেখো, এই বি পয়েন্টের এই বানটাকে আমরা ওয়াই অক্ষের সাথে বিটা কোণ বলছিলাম। কি কোণ বলছিলাম? ওয়াই অক্ষের সাথে আমরা বিটা কোণ বলে আসছিলাম। এখন দেখো বিটা কোণ একটু খেয়াল করো, দেখো তাহলে এই টোটাল কোণটা কত ডিগ্রি? এই কোণটা, এই কোণটা হলো থিটা। আমি যদি ধরে নেই তাহলে টান বল অফ বি ইকুয়াল তুমি কি লিখবা? এফ অফ সি প্লাস এম জি কত লিখবা? কজ, কজ আমি যদি লিখি এই থেটা, থেটা মানে কত? 180 মাইনাস বিটা লিখতে পারি না? 180 মাইনাস কত? বিটা। এটাকে যদি আমি বিটা হিসাবে চিন্তা করতাম তাহলে আমি লিখতাম 180 মাইনাস বিটা। আর কজ 180 ডিগ্রি মাইনাস থেটা মানে কত? মাইনাস কস থেটা, কারণ কোন চতুর্ভাগে চলে যায় আমরা দেখি? কজ 180 ডিগ্রি মাইনাস থেটা মানে সাইনের চতুর্ভাগে চলে যায়, তার মানে হবে হলো এফ অফ সি মাইনাস এম জি কজ বিটা, কারণ কজ 180 ডিগ্রি, কজ কজই থাকবে, আর যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে চলে যায় সাইনের চতুর্ভাগের জন্য মাইনাস আসে। তো আমরা এফ অফ সি মানে আমরা একটু আগেই দেখে আসছি, এফ অফ সি মানে কত? এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এম জি কজ বিটা। আর বিটা এর মান কত? 50 ডিগ্রি। বিটা এর মান কত? 50 ডিগ্রি। তার মানে আমরা এম এর মান জানি, এম এর মান জানি, ওমেগা জানি, ওমেগা জানি, আর জানি, আর জানি, এম জানি, জি জানি, কজ জানি, বিটা জানি, সব মান বসাই দিব। আমি কোন পয়েন্টে পাবো? বি পয়েন্টে পাবো। তো একটা বিষয় হলো কি, যে আমরা আজকে যেটুকু শিখলাম, এই সম্ভাবনা কোশ্চেন কেন বলতেছি, এই কোশ্চেনটা দিয়ে মানে এই টপিকটা দিয়ে প্রশ্ন আসে, আর বাচ্চারা কেন জানি খুব সুন্দর হাসতে হাসতে স্কিপ করতে চলে আসে, মানে এটা আমি পারি না, দেখি নেই, হঠাৎ করে কোত্থেকে যেন আসলে এই টাইপের মনে করে। তো আমরা কনসেপ্টটা ভালোভাবে বুঝবো, এরপরে আমাকে যেটাই বলুক, যেভাবেই বলুক, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এখান থেকে, এটুকু নিশ্চিত থাকো। এর বাইরে আসলে আসবে কীভাবে? এর বাইরে তো নাই, এর বাইরে তো হয় না, এর বাইরে আর কীভাবে দিবে? তো এইটুকু দিয়ে যদি আসে এইভাবেই আসবে। তো আমরা কোশ্চেনটাকে খুব ভালোভাবে সলভ করব, আমরা প্র্যাকটিস করব বারবার, যত বেশিবার প্র্যাকটিস করব আমরা তত ভালো পারবো। তো আমরা খুব ভালোভাবে এই টপিকটা অন্তত সলভ করব, আমরা চেষ্টা করব ছোট্ট একটা সিঙ্গেল টপিক ধরে কাজ করব, ওই সিঙ্গেল টপিকটাকে সুন্দরভাবে সলভ করব, আর ওই একটা একটা করে একটা সময় অনেক হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব প্রতিনিয়তই তোমাদের এরকম সুন্দর সুন্দর একটা করে ছোট্ট করে টপিক, ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে সেটার মানে সুন্দর সমাধান দেওয়ার। তো ওকে, আমরা একটু পড়াশোনায় মনোযোগী হব, সামনে আমাদের পরীক্ষা চলে আসতেছে। ওকে, আল্লাহ হাফেজ।